ভাবুন তো একবার, ক্ষমতার অলিন্দে বসে থাকা নেতারা যারা নিজেদের নন বায়োলজিক্যাল বা ভগবান ভাবতে শুরু করেছেন, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারা? কোনো কি বিরোধী দল, কোনো বিশাল রাজনৈতিক সংগঠন? একেবারেই না। তাদের ঘুম কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার কয়েকটা মিম, কয়েকটা ট্রোল আর একদল সাধারণ তরুণ। দিল্লির যন্তর মন্তর, 40 ডিগ্রি সেলসিয়াসে গা জ্বালানো গরম আর চরম আর্দ্রতা, সেখানে এক সপ্তাহ ধরে মাটি কামড়ে পড়ে আছে এই তরুণেরা। আর তাদের আটকাতে দিল্লি পুলিশ কি করছে জানেন কি? তারা জল সাপ্লাই বন্ধ করছে, টয়লেট আটকে দিচ্ছে, স্যানিটেশন ফেসিলিটি তুলে দিচ্ছে, এমনকি বিশ্বাস করুন বালিশ পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সোনম ওয়াংচুকের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তি যখন এই আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করলেন, এমনকি তার পোর্টেবল টয়লেটটাও যখন পুলিশ আটকে দিল, তখন সিস্টেমের ভয়টা একেবারে নগ্ন হয়ে গেল। যে সরকার এতদিন এই ককরোচ জনতা পার্টি বা সিজেপিকে একটা ইন্টারনেটের যোগ বলে উড়িয়ে দিচ্ছিল, আজ তাদের এই ভয় কিসের? আজকের এই মেগা এপিসোডে আমরা সিজেপির এই আন্দোলনের একেবারে অতলে যাব। আমরা ডিকোড করব সিস্টেমের সেই নোংরা প্লেবুক, যা দিয়ে তারা এই আন্দোলনকে ভাঙবার চেষ্টা করছে। আর সবথেকে বড় প্রশ্ন, এই পুরো প্রসেসটা কি সত্যি সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিপ্লব, নাকি এর পেছনে লুকিয়ে আছে খোদ সরকারেরই একটা মাস্টারমাইন্ড গেম, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সেফটি ভাল্ব? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটির শেষে দেশের রাজনীতি নিয়ে আপনার দেখবার চোখ চিরতরে বদলে যাবে। মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি আছে, যা যে কোনো সফল আন্দোলনের ব্লুপ্রিন্ট। প্রথমে তারা আপনাকে অবজ্ঞা করবে, তারপর তারা আপনাকে নিয়ে হাসবে, তারপর তারা আপনার সাথে লড়বে এবং শেষে আপনি জিতবেন। ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে এই থিওরিটা কিভাবে কাজ করছে আসুন বিশ্লেষণ করি। প্রথম পয়েন্ট হলো অবজ্ঞা। গত 7 বছরে দেশে 70টির বেশি পেপার লিক হয়েছে। নিট এক্সামের মতো পরীক্ষায় দুর্নীতি করে লাখ লাখ মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্নকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। সরকার কি করছে? ইগনোর। তারা ভেবেছিল আরে এরা তো বাচ্চা ছেলে মেয়ে, কদিন টুইটারে হ্যাশট্যাগ চালাবে, তারপর সব ভুলে যাবে। দ্বিতীয় পয়েন্ট হলো উপহাস। এরপর যখন অভিজিৎ দীপকে আমেরিকা থেকে পড়াশোনা ছেড়ে ভারতে ফিরে এসে এই আন্দোলনের ডাক দিল, তখন মেইন স্ট্রিম বা গদি মিডিয়ার রিয়াকশান কী ছিল? তারা চরম হাসাহাসি করলো। প্রাইম টাইম ডিবেটে বসে বলা হলো, কয়েকটা ইন্টারনেট ট্রোল রাস্তায় নামলে কি সরকার পড়ে যাবে? ককরোচ জনতা পার্টির কোনো ভবিষ্যৎ নেই। প্রথম দিন যন্তর মন্তরে যত না আন্দোলনকারী ছিল, তার থেকে বেশি ছিল মিডিয়ার ক্যামেরা। তৃতীয় পয়েন্ট হলো লড়াই এবং ভয়। আজকে কি হলো? আজ আমরা তৃতীয় ধাপে দাঁড়িয়ে আছি। এখন আর হাসাহাসি হচ্ছে না। পুনে, জয়পুর থেকে শুরু করে বিভিন্ন শহরে সিজেপির কর্মীদের উপর হামলা হচ্ছে। অভিজিৎ দীপকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। কেন জানেন কি? কারণ যখন আপনার কাছে যুক্তির অভাব থাকে, যখন আপনি ইন্টেলেকচুয়াল লেভেলে এদের ফ্যাক্টস দিয়ে হারাতে পারেন না, তখন আপনার উপর একমাত্র অস্ত্র হলো হিংসা বা ভায়োলেন্স। এই যে 40 ডিগ্রি গরমে পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে এই ছেলেমেয়েগুলো পড়ে আছে, এরা দেখিয়ে দিয়েছে এরা ফেলিওর নয়, এরা সিস্টেমকে নোটিশে ফেলে দিয়েছে। আপনারা কি জানেন এই আন্দোলনের আসল জ্বালানিটা কি? কোনো পলিটিক্যাল ফান্ডিং নয়। এই জ্বালানি হলো 17 জন ছাত্রছাত্রীর চিতাভস্য, যারা সিস্টেমের চাপে আত্মাহুতি দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী রেডিওতে এসে মন কি বাত করেন, ঘন্টার পর ঘন্টা ভাষণ দেন, কিন্তু এই মৃত ছাত্রদের মায়ের চোখের জল নিয়ে একটাও শব্দ কিন্তু উচ্চারণ করেন না। একবার ভেবে দেখেছেন আমাদের দেশের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো কিভাবে ছেলে মেয়েদের পড়ায়? বাবা নিজের শেষ সম্বলটুকু বা জমিটুকু বিক্রি করে দেয়, মা তার গয়না বন্ধক রাখে কি আশায়? ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। আর সেই স্বপ্ন যখন শিক্ষা মন্ত্রক এবং এনটিএর দুর্নীতির কারণে রাস্তায় লুটোপুটি খায়, তখন সেই ছেলেমেয়ের কাছে গলার দড়ি ছাড়া আর কি রাস্তা থাকে? এই ক্ষোভ, এই বঞ্চনা থেকে জন্ম নিয়েছে ককরোচ জনতা পার্টি। এদের দাবি খুব সহজ, খুব স্পষ্ট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই। কিন্তু সিস্টেম কি এত সহজে হার মানবে? একদমই নয়। সরকার যখন দেখলো এদের ভয় দেখিয়ে লাভ হচ্ছে না, তখন তারা খুললো তাদের পলিটিক্যাল প্লেবুকের সবথেকে ভয়ঙ্কর চ্যাপ্টার, দ্য ডিসক্রেডিট গেম। রাজনীতির একটা খুব নোংরা নিয়ম আছে, যখন আপনি কাউকে যুক্তিতে হারাতে পারবেন না, তাকে জেলেও ভরতে পারবেন না, তখন তার চরিত্র হরণ করুন, অর্থাৎ ক্যারেক্টার অ্যাসাসিনেশন করুন।
তাকে হিরো থেকে জোকার বানিয়ে দিন। সিজেপিকে দমাতে ঠিক এই কাজটাই শুরু করলো সিস্টেমের ইকোসিস্টেম। পাতা হলো একের পর এক মারাত্মক ফাঁদ নম্বর 1 কি বলুন তো? দ্য দলিত কার্ড। অর্থাৎ আন্দোলন বড় হতেই স্পন্সর্ড প্রশ্ন আসতে শুরু করলো। অভিজিৎ দীপকে হঠাৎ করে জিজ্ঞেস করা হলো, দলিত ইস্যু বা সংরক্ষণ নিয়ে আপনার মতামত কি? বুঝুন খেলাটা। এটা একটা ক্লাসিক পলিটিক্যাল ট্র্যাপ। ভারতে সংরক্ষণ এমন একটা ইস্যু যেখানে আপনি হ্যাঁ বা না বললে কোনো না কোনো এক পক্ষ আপনার শত্রু হবেই। কিন্তু অভিজিৎ এই গুলিটা দুর্দান্তভাবে ডজ করলেন। তিনি টুইটারে সোজা লিখে দিলেন, আমি নিজেই একজন দলিত। ব্যাস, মাস্টার স্ট্রোক। সিস্টেমের প্রথম অস্ত্র কিন্তু ভোঁতা। যখন জাতপাতের কার্ড কাজ করলো না, তখন আইটি সেল দিয়ে এলো নতুন প্রশ্ন, সিজেপিতে মহিলাদের প্রতিনিধিত্ব নেই কেন? এরা তো অ্যান্টি উইমেন। খুব ভালো কথা, সংগঠনের ভেতরের মহিলাদের জায়গা থাকা উচিত। কিন্তু আমি আজ আপনাদের এবং ওই আইটি সেলকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। যারা এই প্রশ্ন তুলছেন তারা কি জানেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 31 জন মন্ত্রীর মধ্যে মহিলা কতজন? মাত্র 2 জন। নির্মলা সীতারামন ছাড়া আরেকজনের নাম গুগল না করলে বলতে পারবেন? পারবেনই না। যে সরকার নিজের ফুল ক্যাবিনেটে মহিলাদের জায়গা দিতে পারে না, তারা আজ 1 মাসের পুরনো একটা ছাত্র সংগঠনের কাছে মহিলা প্রতিনিধিত্বের জবাবদিহি চাইছে। একেই বলে ভণ্ডামি। এটা আসলে মূল ইস্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে দেশের নজর ঘোরানোর একটা ডেসপারেট কৌশল। ফাঁদ নম্বর 3, অ্যান্টি ন্যাশনাল ট্যাগ। অর্থাৎ আমাদের দেশে এখন কারো কণ্ঠরোধ করবার সবথেকে সস্তা উপায় হলো তাকে দেশদ্রোহী তকমা দেওয়া। সৌরভ দাসকে ফাঁসানোর জন্য হঠাৎ করে জিজ্ঞাসা করা হলো, উমার খালিদ সম্পর্কে আপনার কি মত? আপনারা লজিকটা বুঝুন। আন্দোলন হচ্ছে পেপার লিক আর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তার মাঝে উমর খালিদ কোথা থেকে আসছে? উমর খালিদ যদি সত্যি দোষী হয়, তবে 5 বছর ধরে সরকার কেন তার বিচার বা ট্রায়াল শুরু করতে পারলো না? সরকার কি তবে ইনকম্পিটেন্ট? এই প্রশ্নগুলো করা হয় শুধুমাত্র রাইট উইং ইকোসিস্টেমকে একটা যোগান দেওয়ার জন্যে, যাতে তারা বলতে পারে, দেখুন এরা সব দেশ ভাঙার চক্র করছে, এখানে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট চলছে। মেইন স্ট্রিম মিডিয়ার আরেকটা বড় অভিযোগ, এটা কেমন আন্দোলন? এখানে ছেলেমেয়েরা নাচ গান করছে, কবিতা বলছে, শিক্ষামন্ত্রীর জন্য ডাইপার পাঠাচ্ছে। এটা কি মুজরা হচ্ছে? আমি প্রশ্ন করি, আন্দোলন করবার কি কোনো নির্দিষ্ট সিলেবাস আছে? এনসিআরটি কি কোনো রুল বুক ছাপিয়েছে এর জন্যে? আমরা আসলে এমন একটা পলিটিক্যাল কালচারে অভ্যস্ত হয়ে গেছি যেখানে নেতা আসবে কোটি টাকার হেলিকপ্টারে, টেলিপ্রম্পটার দেখে ভারী ভারী ডায়লগ মারবে, আর আমরা পাবলিক নিচে দাঁড়িয়ে শুধু হাততালি দেব আর থালা বাজাবো। সিজেপি এই ভিআইপি কালচারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এদের আন্দোলন একেবারে অর্গানিক, আনপ্রেডিক্টেবল এবং রিফ্রেশিং। এখানে সব ধর্মের, সব জাতির মানুষ স্বাগত। এদের কোনো ফিক্সড প্রোটোকল নেই, আর এই কারণেই সরকার এদের কন্ট্রোল করতে পারছে না। কিন্তু বন্ধুগণ, এবার আমরা এই থ্রিলারের সব থেকে বড় ক্লাইম্যাক্সে প্রবেশ করতে চলেছি। একটু মাথা ঠান্ডা করে লজিক দিয়ে ভাবুন। দিল্লির বুকে যেখানে পারমিশন ছাড়া একটা সাধারণ জমায়েত করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে, সেখানে যন্তর মন্তরে 1 সপ্তাহ ধরে এই আনঅথরাইজড আন্দোলন চলছে কিভাবে? কংগ্রেস বা অন্য বিরোধী দলের কর্মীরা রাস্তায় নামলে পুলিশ কিভাবে তাদের কলার ধরে প্রিজন ভ্যানে তোলে, কিভাবে তাদের ওপর জলকামান আর লাঠিচার্জ চলে। আর সেখানে সিজেপিকে কি একটু বেশি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে? পলিটিক্যাল অ্যানালিস্টরা এখানে একটা ভয়ঙ্কর থিওরির কথা বলেছেন, দ্য সেফটি ভালভ থিওরি। সরকার কোনো বোকা লোক দিয়ে চলে না। তারা খুব ভালো করেই জানে ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা দপ্তরের ট্র্যাক রেকর্ড তারা কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না। ভোটারের সমীক্ষা বলছে দেশের অর্ধেকের বেশি যুব সমাজ এই পেপার লিকের জন্য সরাসরি শিক্ষামন্ত্রীকে দায়ী করছে। এমতাবস্থায় সরকার কি করতে পারে? তারা জানে ছাত্রদের মধ্যে বারুদ জমে আছে, সেটা ফাটবেই। সরকার চাইছে এই ছাত্র বিক্ষোভের ফায়দা বা ক্রেডিট যেন কোনোভাবেই কংগ্রেস বা আম আদমি পার্টির মতো রাজনৈতিক বিরোধীরা না পায়। তার চেয়ে বরং সিজেপির মতো একটা আনকোরা নতুন দলকে প্রোটেস্ট করতে দাও, একটা কন্ট্রোলড ব্লাস্ট হতে দাও। ছাত্রদের রাগটাও বেরিয়ে যাবে আর বিরোধীরাও রাজনৈতিক ফায়দা তুলতে পারবে না। ইতিহাস ঘাটুন। 1885 সালে ইংরেজরাও ঠিক এভাবেই অ্যালান অক্টিভিয়াম হিউমকে দিয়ে ভারতের জাতীয় কংগ্রেস তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল ভারতীয়দের ক্ষোভ বের করবার জন্যে একটা সেফটি ভালভ তৈরি করা, যাতে 1857
54 মতো আরেকটা সিপাহী বিদ্রোহ না হয়। কিন্তু জানেন তো, ইতিহাস বড় নির্মম। সেই সেফটি ভালভ কংগ্রেসই কিন্তু পরে ইংরেজদের সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়ে তাদের দেশ ছাড়া করেছিল। সরকার যদি সিজেপিকে সেফটি ভালভ হিসেবে ব্যবহার করেও থাকে, গ্যারেন্টি কি আছে যে এই আগুন একদিন তাদের পুড়িয়ে ছাই করবে না? এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন? আমরা যদি গত 12 বছরের ইতিহাস দেখি, এই এনডিএ সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো পাবলিক প্রেসারে বা জনরোষের চাপে কোনো মন্ত্রীর ইস্তফা গ্রহণ করেননি। রদবদল হতে পারে, কিন্তু সরাসরি ইস্তফা দিয়ে সরকার নিজেদের দুর্বল প্রমাণ করবে না। তাহলে কি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে সিজেপি ফেল করবে? না, একদমই না। এখানেই সিজেপির আসল জয় লুকিয়ে আছে। তারা একটা ইন্টারনেট মিমের জগৎ থেকে বেরিয়ে এসে রাস্তায় রোদে দাঁড়িয়ে সারা দেশকে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশে এখন আন্দোলন করা সম্ভব। তারা আমাদের সেই তরুণ প্রজন্মকে একটা চরম সত্য শিখিয়েছে, যাদের গত 10 বছর ধরে মগজ ধোলাই করে বোঝানো হয়েছিল যে সুপ্রিম লিডার যা করেন ভেবেচিন্তেই করেন, প্রশ্ন করা পাপ, আন্দোলন করা মানেই দেশদ্রোহিতা। সিজেপি দেশের যুব সমাজকে মনে করিয়ে দিয়েছে যে সরকারের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করাটা আমাদের সাংবিধানিক অধিকার এবং প্রতিবাদ করাটা আমাদের পরম কর্তব্য। তবে সিজেপিকে এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তারা কি একা লড়বে, নাকি কংগ্রেসের এনএসইউআই এর এবং বা অন্যান্য ছাত্র সংগঠনের সাথে হাত মিলিয়ে আন্দোলনকে একটা সর্বভারতীয় রূপ দেবে? অভিজিৎ দীপকে বুঝতে হবে, এই আন্দোলনকে শুধু নিজের কাঁধে রাখলে চলবে না। দেশের প্রতিটা অলিতে গলিতে, প্রতিটা শহরে নতুন নতুন লিডার বা ককরোচদের জন্ম দিতে হবে। ব্লু বেস্ট লিডারশিপ ছাড়া কোনো আন্দোলন টিকে থাকতে পারে না। আন্দোলনের আগুন একবার জ্বললে তা কোথায় গিয়ে থামবে তা সরকারও জানে না, আমরাও জানি না। আজ ককরোচ জনতা পার্টি পুলিশের লাঠি খাবে, নাকি কাল জিতে ফিরবে, সেটা মহাকালের গর্ভে লুকিয়ে আছে। কিন্তু একটা কথা আজ পাথরে খোদাই হয়ে গেছে। যারা স্টুডিওতে বসে এসি রুমে কফি খেতে খেতে বলেছিল এই আরশোলাগুলো জন্ম নেওয়ার আগেই মরে যাবে, এদের কোনো ভবিষ্যৎ নেই, তাদেরকে দেখিয়ে দিল এই আরশোলারা কিন্তু সারভাইভ করতে শিখে গেছে। সিস্টেম তাদের ডিসক্রেডিট করবার সব রকম চেষ্টা করবে, তাদের ভাঙার চেষ্টা করবে, তাদের দেশদ্রোহী বলবে। কিন্তু ক্ষমতার অলিন্দে বসে থাকা বাবুরা বোধহয় একটা বিজ্ঞানের সত্য ভুলে গেছেন। আরশোলা এমন একটা প্রাণী যারা ডাইনোসরের বিলুপ্তি দেখেছে, যারা উল্কাপাত সহ্য করেছে, এমনকি যারা পারমাণবিক বিস্ফোরণে রেডিয়েশনের পরেও দিব্যি বেঁচে থাকতে পারে। আপনার কি মনে হয়, ককরোচ জনতা পার্টি কি সত্যি ভারতের বুকে নতুন কোনো ছাত্র বিপ্লবের জন্ম দিচ্ছে, নাকি এরাও একদিন রাজনীতির নোংরা খেলায় হারিয়ে যাবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর হ্যাঁ, যদি মনে করেন এই ভিডিওটার সত্যির পক্ষে কথা বলেছে, তবে ভিডিওটা শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সিস্টেম চায় আপনি চুপ থাকুন, আর আমরা চাই আপনি প্রশ্ন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।